আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আজ আমাদের মেহমান আমাদের সকলেরই চেনা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা তাদের দেখতে পাই। এমনই একজন ব্যক্তিত্ব, আমরা সাধারণ ভাষায় তাকে হকার বলা হয়। তাই এমনই একজন হকারকে আমরা দাওয়াত দিয়েছি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা তার সাথে পরিচয় হই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বসেন। আলহামদুলিল্লাহ আরে ভালো বসে আছি। আর কি কথা বলবো? যখন বসতে বললেন তো বসে যাই। বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ দিনকাল ভালো কেমন আছি। যাচ্ছে? ভালোই বাসায় যাচ্ছে। সবাই ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা-কাচ্চা? হ্যাঁ, আপনার মাকে, আপনার বোনকে, আপনার পুরা পরিবারকে হ্যাঁ, আমার পক্ষ থেকে সালাম দিয়েন। অবশ্যই আমি সালাম দিলাম। আর দ্বিতীয়ত ওই যে এসডিএস হুম, ফালতু কথায় আপনি আমাকে ডাক দিয়েছেন। হুম, আমি হকার। হুম, আমি সারাদিন রাস্তাঘাটে, পথে প্রান্তরে সব জায়গায় আমাকে দেখতে পাবেন। হুম, সবচেয়ে মজার বিষয় যখন দেখেন হকারের যখন কথায় আসছেন, তো আমরা সবাই হকার, কেউ হকারের বাদে নাই। যেমন দেখেন, আপনি বাসার একজন হকার, আপনি যখন বাসায় যান তখন আপনি হকারি করতে থাকেন। যেমন বউ বলবে এটা নাই, ওইটা নাই, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এদিকে একটা হকার। বাচ্চাদের আবদার এইটা নিয়ে যখন আপনি বাজারে যাবেন, বাচ্চা ধরবে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, এটা কিনে দাও, এটাও একটা হকারি নাম্বার। আরো অনেক ধরনের হকার আমরা আছি, আমরা হকার সাধারণত সবাই। যেমন টেলিভিশনে হকারি করে, কিছুদিন আগে দেখছেন আপনি, মিডিয়ার নাম বলবো না, হকার। এই দেখুন কি অবস্থা, ভারতবর্ষে বাংলাদেশের কি অবস্থা, এদিকে এদিকে হিন্দু মানে মানুষকে মারে ফেলাচ্ছে, এটা করছে, এটা করছে, সম্পূর্ণরূপে বানোয়াট মিথ্যাবার্তা খবর দেখায়। এই বেটা সবচেয়ে বড় হকার। এই বেটা যে হকার, এই হকারটা কিছুদিন আগে থেকে আর টিভিতে দেখা যাচ্ছে না, হকারটা এখন গায়েব হয়ে গেছে। দ্বিতীয়ত আসেন, আমরা সবাই হকার এই কারণে বললাম, মন্ত্রীরা হকার। মন্ত্রীরা হকার কেমন করে? কারণ জনগণকে তারা বোকা বানায়, তাদের ভোট ব্যাংকটা তৈরি করে। এমপিরা হকার, ওরা কিভাবে? তারাও আমাদের সাথে হকারিই করে, যে ভাই আমাকে ভোট দিলে আমি এটা দেবো, আমাকে দিলে আমি এটা দেবো, আমাকে দিলে এটা দেবো, এটা দেবো, এটা দেবো, পরে এত বড় একটা বাস ঢুকায় দেয়, আসলে কোনো কাজে লাগে না। তারপর 3 নম্বরে আসেন, সিটি কর্পোরেশনে যারা দাঁড়ায় মেয়র পদে, তারা কি ভাই হকার। বলেন? তারা হকার। কেমন করে হকারি করে? সিটি কর্পোরেশন আমি সৌন্দর্য বর্ধক করব, এইটা করব, আপনার হচ্ছে ট্যাক্স কমায় দেব, অটো রিক্সা আরামসে চলবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু পরে যায় দেখা যায় রিক্সার হচ্ছে ট্যাক্স তো দূরের কথা, আরো এমনভাবে বাড়া দেয় যাতে জনগণের নাজেহাল অবস্থা হয়ে যায় যারা অটো চালায়। কিন্তু আসলে হকারির কি শেষ পর্যায়ে যাইতে পারছেন? তারপরে হকারি কিভাবে করে? দ্রব্য মূল্যের দাম কমায় দেবো। দ্রব্য মূল্যের দাম কোথায় কম ভাই বলেন? আপনি কি করেন? আমি তো হকারি করি ভাই, আমি মলম বিক্রি করি। মলম বিক্রি করেন? আমার মলমের যে কাজগুলো আছে সেগুলো যদি আপনাকে বলি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। অনেক সময় আপনি দাঁড়ায় থাকবেন, এভাবে করে পকেট চুলকাইতে থাকেন, পকেটের মধ্যে হাত দিয়ে এভাবে 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 চুলকাইতে থাকেন। হুম, এই চুলকাইতে 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 দেখা যাচ্ছে আপনি পকেট ছিঁড়ে ফেলাইছেন, পকেট ছিঁড়ে হাত আরো সুন্দর করে ঢুকে যায়, তারপর আবার চুলকানো শুরু করেন। চুলকাইতে 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 আপনার নাজেহাল অবস্থা। যখন রাত্রে বিছানায় যান তখন কি অবস্থা হয়? আরো বেশি অবস্থা। যখন প্যান্ট নামাই দেবেন, লুঙ্গি পরে থাকবেন, তখন দেখবেন আর থাক আর না। এভাবে চুলকাইতে হয়। কখনো এখানে চুলকানি, কখনো এখানে চুলকানি। এটাকে বলে দাউদ বাউদ দাউদ খাউজ বিখাজি বিখাউজ। এইটা দিয়ে আমাদের সবচেয়ে বড় ওষুধ যেটা আছে, এইটা হচ্ছে পাহাড়ি বাবার পাহাড়ি মলম। এই মলমটা যখন আপনি ব্যবহার করবেন, রাত্রবেলা ঘুমানোর সময় সাবান দিয়ে আগে সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর কি করবেন? হেক্সিসল লাগাবেন। তারপর কি করবেন? পভিসেপ লাগাবেন। তারপর কি করবেন? যখন দেখবেন জ্বালা যন্ত্রণা অতি মাত্রায় বাড়ে গেছে, তখন মলমটা আমার লাগাই দেবেন। মলমটা দিয়ে আপনার দূর হয়ে যাবে। আরো আমার কাছে আরো বেশ কিছু মলম আছে। আচ্ছা, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে মানে আপনি কি দেশের জ্বালা যন্ত্রণা মিটাতে চাচ্ছেন? না, না, আপনার, বর্তমানে যে আপনার, জ্বালা আপনার, যন্ত্রণা, আপনার, আপনার। আমার আর জ্বালা দেশের জ্বালা যন্ত্রণা। যন্ত্রণা মেটানোর জন্য আমার মতো মলম পার্টি যারা আছে, যারা হচ্ছে টিভিতে যারা টিভি শো করে, নানান ধরনের সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, সবুজ সাংবাদিক, লাল সাংবাদিক, তারপর হচ্ছে সাংবাদিকের শেষ নাই। এই সাংবাদিকরা এত মিথ্যা বানোয়াট করে যে হচ্ছে দেশের যে এই যে আপনার জ্বালা যন্ত্রণা শুরু করছে, এই জ্বালা যন্ত্রণা শেষ করা যাবে না। সবচেয়ে বেশি মিথ্যাচার কারা করে? টিভিতে যাদেরকে সবসময় আপনারা দেখেন, তারাই কিন্তু মিথ্যাচার করে, অন্য কেউ কিন্তু মিথ্যাচার করে না। মিথ্যাচার ওরা বেশি করে। যেমন মিথ্যাচার দিয়ে মনে পড়ে গেল আচার। আজকে আমি ভাতের সাথে আচার খাইছি, খুব সুন্দর লাগছে ভাই। জলপাইয়ের আচার ছিল, আমের আচার ছিল, আর অল্প ছিল চালতার আচার। যখন আমি জলপাইয়ের আচার খাইছি বেশ ভালো লাগলো, ভাতের সাথে খাওয়া শুরু।
তারপর হচ্ছে আমের আচার খাইছি, ডাল ভাতের সাথে খুব চমৎকার লাগছে। কিন্তু যখন চালতার আচার খাইতে গেছি তখন আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বিপদে কি, এদিক দিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে, এদিক দিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে। এখন কি করব, আমার বাসায় তো ভাই টুথপিক নাই। এখন টুথপিক না থাকার কারণে আমি এত বড় সুন্দর করে সুতা নিছি, সুতা নিয়ে টান দিচ্ছি, শালা সুতা গেল ছিঁড়ে। এখন ছিঁড়ে অর্ধেক এদিকে চলে গেল, অর্ধেক ওদিকে চলে গেল, মাঝেরটা মাঝে থাকে গেল। এবং ওইটার জন্য আমি চরম বিপদের মধ্যে পড়ছি। শেষ পর্যন্ত আমি একটা ওই যে বাহিরে যায় দেখি একজনের বেড়া টাঙ্গানো আছে, বাঁশ দিয়ে, দেখেন নাই ওই যে ঘেরাও দিয়ে রাখে, ওইটাকে আমি টান দিছি, টান দিয়ে ছিঁড়ছি, ছিঁড়ার মধ্যে দাঁত দিয়ে এরকম করতেছি, শালা দাঁতে না ঢুকে মাড়িতে ঢুকে গেছে। মাড়িতে ঢোকার পর এখান থেকে এখন রক্ত বের হচ্ছে। এখন আমাকে মনে হয় নিজেই মলম লাগাইতে লাগবে। এই হচ্ছে অবস্থা। তারপর যাওয়ার পর দেখলাম একটা মুরগির পাখনা পড়ে আছে, মুরগির পাখনাটা নিলাম, সুন্দর করে ছিঁড়লাম, ছেঁড়ার পর কানে হকার সাহেব, এত আরাম পাইছি, পাওয়ার পর আমি এখন শেষ পর্যন্ত আসতেছি। তো আপনি ফোন দিলেন যে ভাই আপনি কোথায় আছেন, তো বললাম যে ভাই আমি অমুক জায়গায় আছি। আপনি বললেন আসেন, একটা হচ্ছে কি কয় ইন্টারভিউ নেবো, এই কারণে আমি চলে আসছি ভাই ইন্টারভিউ দিতে। এর মধ্যে আমি একটা শুধুমাত্র মলমের কথা বলছি, আরো বেশ কিছু আমার আইটেম আছে, এগুলোর কথা বলবো। আপনি একটু থামেন। আচ্ছা, ব্যাপার হয়েছে যে আপনি আসলেন, আসার পরে আপনার পরিচয় যতটুকু দিচ্ছেন, দেওয়ার পরে তো আপনি হকারি শুরু করে না দিচ্ছেন। আমার কাজে তো আমি বরাবর সচরাচর আমার অনুষ্ঠানে আমি খুব কম হাসি, কিন্তু আপনার কৌতুক দেখে তো আমি হাসিই ফেলছি। ও তো তো আপনার হাসি থেকে আমার মনে পড়ে গেল, আমার কাছে কিন্তু মাজন আছে। এই মাজনটা যেমন আপনার দাঁত আছে, যেমন ধরেন আপনি পান খান, সিগারেট খান, নানা ধরনের জিনিসপত্র খান, খাওয়ার পর উপরে লেপ লাগে গেছে, কি মানে নানান ধরনের লেপ লাগে গেছে, লেপটা উঠানোর জন্য আমার কাছে যে মাজনটা আছে, এই মাজনটা আমি অনেক আবিষ্কার করছি। এর মাজনটা বানানো হয়েছে শুধুমাত্র কয়লা দিয়ে, চাল খড়ি, চার খড়ি আছে না, চারকল খড়ি, ওর হচ্ছে মানে ইটা নিছি, ছাইটা নিছি। এর মধ্যে কিছুটা আরো আমি ইন্টারনাল কিছু মিক্স করছি, ওটা বললে কিন্তু আপনি জানা যাবেন, যেহেতু এই বিষয়ে আমি বলবো না। ওইটা দিয়ে যখন আপনি দাঁত মাজবেন, রাতের বেলা লাগায় ঘুমায় যাবেন, ওই আর রাত্রে কুলি করার দরকার নেই, সকালবেলা উঠে আপনি কুলি করবেন, কুলি করে পানি খাইয়ে নেবেন, দেখবেন আপনার সুন্দর করে দাঁত দেখবেন চকচকা হয়ে গেছে। তার মধ্যে সুরমার ব্যবহারে, সুরমা আমার কাছে আছে, সুরমা ব্যবহার করা সুন্নত, সুরমা ব্যবহার করবেন, সবসময় ব্যবহার করবেন। দেখেন আমি সুরমা কিন্তু ব্যবহার করছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সুরমাটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার চোখের উপকার হবে। আপনি চশমা ব্যবহার করবেন না, আপনার চোখের উজ্জ্বলতা বাড়বে, আপনার চোখ থেকে পানির যেটা ইটা আছে, কি কয়, যেটা বের হয়, এটা কমে গেছে, ভ্যান শুকিয়ে গেছে, এগুলো ঠিক থাকবে। আপনার মাথা ব্যথা হবে না, আপনার নানান ধরনের উপকার আছে। কান কখনো ভ্রম করবে না, মাথা ব্যথা করবে না, এগুলো দিয়ে আপনি সুরমা ব্যবহার করলে, আমার কাছে যে সুরমা আছে, এই সুরমাটা নিলে আপনার এই উপকারটা হবে। তারপর নাম্বার ওয়ান, আপনার দেখেন এখন বর্তমান শরীরের মানে একটু বয়স একটা চলে আসছে, বয়সের একটা ছাপ চলে আসছে। এই ছাপটা দূর করার জন্য আমার কাছে একটা পাহাড়ি বাবার পাহাড়ি একটা সালসা আছে। এই সালসাটা যখন খাবেন, আপনার শরীর ঠিক থাকবে, চামড়া ঝুলে গেছে চামড়াগুলো টাইট করবে। তারপর হচ্ছে আপনার কি উপকার করবে, পেটের মধ্যে গন্ডগোল থাকলে দূর করবে, আপনার শারীরিক দুর্বলতা থাকলে দূর করবে, মানসিক দুর্বলতা দূর করবে, আপনার রাত্রে নিদ্রাহীনতা আছে এটা দূর করবে, আরো অনেক কিছু। এর পরবর্তীতে আমাদের কাছে আসি, এটা হচ্ছে রাত্রে আপনি কিন্তু একবারে বীর বাহাদুর হয়ে যাবেন, এরকম আমার কাছে ওষুধ আছে। একদিন খাবেন, 5 দিন পর্যন্ত, বাস বুঝে নেন, আর কিছু বলতে পারবো না। 5 দিন পর্যন্ত লুঙ্গি পরে বের হবেন, আপনি লুঙ্গি বাদে প্যান্ট পরতেই পাবেন না, এমন একটা অবস্থা থাকবে। আর এমন ভাবে লুঙ্গি ধরে যাবেন, মনে হবে মানুষ মনে করবে আপনার আবারও মুসলমান হয়েছে। বুঝতে পারছেন কি, এই জিনিসটা আমার কাছে আছে। আর অনেক কিছু আছে। আর কি বিষয় জানতে চাচ্ছেন? একটু দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ বলেন। দর্শক, এমন একজন হোকারকে ডেকেছি, উনার কাছে রাজ্যের সমস্ত ঔষধ আছে। আমাদের দেশেও এরকম একজন জাদুকরি হকার দরকার, যে হকার রাজ্যের সমস্ত সমস্যাকে সমাধান করে দিয়ে উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা একটা বিরতি নিন, বিরতির পরে আবার আসছি। ব্রেকের পর আপনাদের স্বাগতম। আমাদের মেহমান, যিনি হকার, স্থির থাকতে পারেন না। ভাই আসুন, আসুন প্লিজ। কথা হচ্ছিল আপনি হকারি পেশা করেন, যে আপনার প্রত্যেকটা পেশার মধ্যে হকারি যে এবং প্রফেশনালিজম দেখছি। যে ব্যাপার হলো, আপনি কি জানেন হুম পৃথিবীর আদিমতম হুম পেশা কি? হকারি, হকারি, হকারি। এখন বলবেন হকারি কিভাবে? এখন আসেন,
আপনি বর্তমানে ইন্টারনেট চালাচ্ছেন, বর্তমানের কথা বলবো, ভবিষ্যৎ পরবর্তীটা পরবর বলি। বর্তমানে আপনি ইন্টারনেট চালাচ্ছেন, এর মধ্যে যদি বিল গেটস হকারি না করতো, আজ পর্যন্ত আপনি কি গুগল পাইতেন? পাইতেন কি গুগল? না। আপনি সার্চ বক্স পাইতেন? না। আপনি ইন্টারনেট পাইতেন? না। আপনি এত সামনের দিকে অগ্রসর হতে পারতেন? হাতের মুঠোয় কি বিশ্বটাকে পাইতেন? না। কম্পিউটার চালাইতে পারতেন না। যদি বিল গেটস না থাকতো? তাহলে আপনি এটাতে কি পাইলেন? হকারি পাইলেন। কিছুদিন আগে ট্রাম্প হকারি করলো, সে নির্বাচন নিয়ে তার মাথায় কেউ বা কাহারা ইট দিয়ে মারে, তার মাথাটা ফাটাই দিল। এটা চমৎকার একটা, কিন্তু আপনার হচ্ছে নির্বাচনের জন্য সবচেয়ে বড় একটা কাজে লাগছিল। এটাতে কি আপনি মনে করেন না সে এর মধ্যে যে ইট মারছে, সে নিজেকে পরিচিতি করানোর জন্য এবং ট্রাম্পকে পরিচয় করায় দেওয়ার জন্য হকারি করে নাই? ট্রাম্প তো পরিচিতই ছিল। পরিচিত ছিল, এর ভোটের জন্য কি ওই যে হকারি করে নাই? আজকে Sympathy ট্রাম্প যে ভোটার। জিতছে কি কারণে? মানুষের মনের মধ্যে ঢুকে গেছে যে দেখেন আমার মাথা ফাটে গেছে, তারপরে আমি জনগণ থেকে বিচ্ছিন্ন না, আমি জনগণের সাথেই ছিলাম। মাথা কেন, আমার যদি একবারে সমস্ত শরীর যদি ফাটাই দিত তবেও আমি ছিলাম। এবার আসেন এগুলার কথা বাদ দেন। এখন আমাদের রাষ্ট্রের মধ্যে যারা হকারি করতেছে, সাধারণত যারা হকারি করে গেছে চলে গেছে, এই হকারি করতে যায় দেখেন দেশের মধ্যে কয়েকটা বাসা তারা বানাইছে, তারা কয়েকটা হচ্ছে বিদেশে বাসা বানাইছে তারা। তারপর যায় দেখেন মানে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশটাকে একবারে দুর্বিষহ অবস্থায় নাজেহাল করে রাখে দিয়ে গেছে। এতশো কোটি টাকা, এত লক্ষ লক্ষ কোটি টাকা, এত কোটি কোটি টাকার ঋণ রাখে গেছে আমাদের কাছে। এই ঋণগুলা শোধ করতে আমাদের যে বর্তমান যারা হকার আসতেছে, বা যারা বর্তমানে যারা আগামীতে যারা হকার আসবে দেশ পরিচালনা করার জন্য, আমাদেরকে যারা ব্যবহার করে আবার নির্বাচনে জিতবে, তারা কি তাদের উপর এটা চাপ করবে না? আজকে দেখেন বহির্বিশ্বের বিশ্বের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি সবার সাথে ভালো, যেমন পাকিস্তানের সাথে ভালো, চীনের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ আছে এবং আমাদের বন্ধু। তো এই বন্ধুরা যখন আমাদের সাথে চলে আসবে, তখন আমরা ভারতটাকে কোনো ধরনের কোনো হিসাবেই আমরা ধরছি না। ভারত কি? ভারত কে? ভারত হকারিতে ব্যর্থ, পাকিস্তান হকারিতে অ্যাডভান্স হয়ে গেছে, এই কারণে পাকিস্তান নিজের অবস্থান তৈরি করে নিছে। চীন হকারিতে ভালো, সে নিজের জায়গা অবস্থান তৈরি করে নিছে। কিন্তু আপনার ইন্ডিয়ায় একটা মাত্র প্রোডাক্ট নিয়ে যাওয়ার কারণে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। একটা প্রোডাক্ট, অথচ হাজার হাজার প্রোডাক্ট আমাদের কাছে ছিল, একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সাথে সম্পর্ক খারাপ। আচ্ছা। এখন এইটাতে চলে যান, তারপরে আসেন ওদের দেশের নানানমুখী আমাদের বিষয়ে উল্টাপাল্টা কথা। আমরা এটা করতেছি, ওইটা করতেছি, রেন করতেছি, তেন করতেছি, মাছ দিচ্ছি না, মাংস দিচ্ছি না, এটা দিচ্ছি না, ওইটা দিচ্ছি না। আরে বেটা তোরা তো সব কিছু নিয়ে যাচ্ছিস, তোরা তোরা বেটা এই যে পূজার সময় ইলিশ মাছ পাইস নাই, কয় টাকার বিনিময়ে তোরা ইলিশ মাছটা নিয়ে গেছিস? বাট আমাদের তো এটা আন্তরিকতা যে তোমাদেরকে ইলিশ মাছ দিছি। আমরা যদি ইলিশ মাছ না দিতাম, তোমরা বেটা খালি সাদা পোলাও খাইয়ে থাকতে লাগতো তোমাদের পূজার সময়। আমরা ইলিশ মাছ দিছি এই কারণে তোমরা ইলিশ মাছটা খাইতে পারছো। আমাদের বাংলাদেশে যারা হিন্দুরা আছে একবারে মায়ের কোলের মধ্যে আছে, আমাদের বাংলাদেশে যারা অন্য ধর্মের লোক আছে সবাই কিন্তু মায়ের কোলের মধ্যে আছে, কেউ কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে নাই। কিন্তু ইন্ডিয়া এটাকে নিয়ে বাজে একবারে মন্তব্য করতে, ওই বেটা হকার, কি নাম যেন হকারটার, একবারে চ্যাটপ্যাটাই দেখুন, ওই দেখুন, এটা দেখুন, ওইটা দেখুন, এটা করলো, ওইটা করলো, বাস দিয়ে দিল। এটার নাম কি ওই বেটার? কোন? ময়ূখ রঞ্জন। ময়ূখ রঞ্জন না বালের রঞ্জন, যে রঞ্জন হয় হোক, আমার বাবার কি। ওই শালা এত বড় একটা মিথ্যাবাদী লোককে কিভাবে ইন্ডিয়া চ্যানেল, একটা রাষ্ট্রীয় চ্যানেলের মধ্যে ওকে এই ধরনের কাজের মধ্যে রাখছিল? ভাই আপনি বলেন তো, উত্তরটা দেন তো ভাই। আপনি তো সবসময় প্রশ্ন করেন, আজকে আপনাকে প্রশ্ন করলাম, এর উত্তর দেন তো। ওই ধরনের আপনার হকারকে কি কারণে তারা রাখছে? আজকে আমাদের সাথে বাংলাদেশ থেকে তাদের সম্পর্কটা নষ্ট করে ফেলাইছে ওই বেটা একাই। দর্শক, আমাদের হকার সাহেব ভালোই একটা কথা বলছেন। আসলে প্রত্যেকটা দেশেরই কিছু কিছু নিজস্ব সরকারের নিজস্ব মিডিয়া থাকে। ইন্ডিয়াতে যাকে বলা হয় গদি মিডিয়া, আমাদের দেশে কি বলা হয় এটা আমি জানি না। তবে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন যারা নেট দুনিয়ায় খুব পরিচিত, তারা বলেন লেস পেন্সার। তো ব্যাপারটা হইছে, এ ধরনের গদি মিডিয়ার কিছু লোক, তাদেরকে সরকার আর্থিক সহযোগিতা করে এবং ভালো প্যাকেজ দিয়ে তাদেরকে পোষে সরকারের জয়গান গাওয়ার জন্য এবং বিরোধীদের দুর্নাম করার জন্য। আপনি কি এখন বুঝতে পারছেন? না, বুঝতে পারছি, কিন্তু বিরোধীদের হচ্ছে দুর্নাম গাওয়ার জন্য। অন্য রাষ্ট্রের তো দুর্নাম করার মতো তার এখতিয়ার নাই, তাকে তো এই ক্ষমতা কে দিছে? সে অন্য অন্য রাষ্ট্রের বিষয়ে কথা বলতে যাবে কেন? তাকে অথরিটি কে দিছে? আপনি একজন হকার, হ্যাঁ।
আপনার একজন গুরু আছে, হ্যাঁ কেউ না কেউ তো গুরু আছে হ্যাঁ আছে। যিনি আপনাকে শিখাইছে হ্যাঁ হকারি। হ্যাঁ। ঠিক তদ্রূপ ভাবে যখন আপনি শিষ্য, আপনার গুরু যখন অর্ডার করে হুম। তখন তো গুরু অনুযায়ী আপনি কাজ করবেন। তাই বলে অন্য রাষ্ট্রের বিষয়ে বলবো? আমি আমার পরিবারের বিষয়ে বলতে পারি, আমি আমার গ্রামের বিষয়ে বলতে পারি, আমার আমার মহল্লার বিষয়ে বলতে পারি, আমার এই আমি যে এলাকায় থাকি সেই শহরের বিষয়ে বলতে পারি, আমি আমার দেশের বিষয়ে বলতে পারি। অন্য দেশের তো কথা বলতে পারবো না। কেন বলতে পারবেন? কেন বলবেন আপনি ভাই? আপনাকে আপনাকে আপনার অনুমতি গুরু দিছে কে? আপনাকে না, না, নির্দেশ যখন ঠিক দিবে আছে, তখন তো বলবেন। আমি আপনার সাথে একমত। গুরুর নির্দেশ দিছে, গুরুর নির্দেশ দিলে যে আপনি সবকিছু করবেন এমন তো কোনো কথা নাই ভাই। এই জন্যই তো গুরু আপনাকে চেলা বানাইছে, যে আমার চেলা সে হবে যেটা আমি বলবো সেটাই করবে। আচ্ছা হোক, ওইটা চেলা টেলা বাদ দেন। যেমন আপনার মাথার চুল উঠতিসের জন্য আমার কাছে কিন্তু চমৎকার একটা এক ধরনের তেল আছে। এই তেলটা আমি নিজে তৈরি করছি ভাই। এই তেলটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার মাথার চুল যতগুলো ঝরে গেছে সব চুলগুলো আবার পূর্ণ উদ্ধার হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চুলগুলো আপনার সুন্দর হয়ে যাবে। চুলটা যখন সুন্দর হবে, চুলের সাথে সৌন্দর্য হচ্ছে চেহারা। যখন চুলটা সুন্দর থাকবে, মাথা ভর্তি যখন চুল থাকবে, দেখবেন তো আপনার চেহারা সৌন্দর্য আমার বাড়ে যাবে। মাথা ভর্তি চুল না না আছে না ভাই। না, যেটা কমে গেছে ভাই, আমার কথা শেষ করে দেন। এই তেলটা যখন লাগাবেন, লাগানোর পর শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, তারপর হচ্ছে ওই যে একটা ছবিতে বাঘ হয়ে যায় না, কোন একটা হিরো থাকে, রাহুল দেব না কি নাম, ওর মতো। আমি ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখি তো ভাই, ছবিটা দেখছিলাম, বাঘ হয়ে যায়, একটা রাত হয়ে যায়, আমার বসে রাত, হা দাঁত পাড়ায় যায়, বাঘ হয়ে যায়, খামচি দিয়ে দেয়। ওই নায়কটার মতো মাছ থেকে ফাটা রাখবেন এত বড় বড়, যখন আপনি কথা বলবেন এদিক দিয়ে এরকম করবেন, এদিক দিয়ে এরকম করবেন, তখন আপনার কত সুন্দর লাগবে। ঠিক আছে, যখন আপনি বাইরে বের হবেন তখন মানুষ আপনাকে আনন্দের সহিত দেখবে, উপভোগ করবে, আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারে। আপনাকে যখন আপনি বাজারে যাবেন, তখন যখন আপনি নাপিতের দোকানে যাবেন, নাপিত আনন্দের সহিত চুল কাটবে। এখন আপনার চুল কম, ধরো ভাই কোন দিকেরটা কাটবো, বড় কোন দিকেরটা হয়েছে, ছোট কোন দিকের কাটো। আরে ভাই কিভাবে কাটবো ভাই? সামনেরটা কাটলে তো পুরোটাই দেখা যাবে, পিছনেরটা কাটলে কানের এখানে যদি কাটতে যান, কানের এখানেও আপনার দেখা যাচ্ছে, আপনার তো পুরো মাথাতে সমস্যা। এই কারণে আমাদের যেটা আছে সেটা লন্ড ভন্ড আপনার হচ্ছে তেল। লন্ড ভন্ড তেল ব্যবহার করলে আপনি সাথে সাথে হচ্ছে চুল পুনরুদ্ধার করতে পারবেন। এটা আমাদের গেল। তার মধ্যে আরেকটা আছে, আমাদের এক ধরনের আমরা বিস্কিট তৈরি করছি। এই বিস্কিটটা যখন খাবেন, একবার আপনি খাবেন, আপনার খিদে লাগবে না। এটা হচ্ছে, এই বিস্কিটটা উন্নত বিশ্ব থেকে আমরা আমদানি করছি, ওই বিশ্বের নাম বলবো না। বিস্কিটের নাম হচ্ছে মই মই কুই কুই। কি নাম ভাই? মই মই কুই কুই। হ্যাঁ, মই মই কুই কুই। এই বিস্কিটটা যখন আপনি খাবেন, তখন দেখেন আপনার পাকস্থলী ভালো থাকবে, যে খাদ্যনালীটা ভালো থাকবে, শ্বাসনালী ভালো থাকবে, আপনার পেটের খিদে নিবারণ হবে, পায়খানা ক্লিয়ার হবে, কোষ্ঠকাঠিন্য থাকলে এটা ভালো হবে, পাইলস থাকলে ভালো হয়ে যাবে, পেটের মধ্যে আলসার থাকলে ভালো হয়ে যাবে, পেটের মধ্যে গ্যাস থাকলে ভালো হয়ে যাবে, পেটের মধ্যে নানান ধরনের পেটের যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দেবে। তারপর আরেকটা আছে, আরেকটা কি জিনিস আছে বলেন তুমি? আমি কি জানি? হ্যাঁ, এটা তো আপনি জানেন না, আপনাকে জানানোর দরকার। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের দেশে বর্তমানে যারা আমলা আছে, এই আমলারা যারা যারা হকারি করতেছে, রাষ্ট্রের হকারি করতেছে, তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের খেয়াল করা উচিত। তারা আমাদের রাষ্ট্রের ক্ষতি করে যাচ্ছে, নানানবিধ ক্ষতি করে যাচ্ছে। এই আমলাদের দিকে আমি বলবো যে এটা জনগণ বা দর্শক যারাই দেখছেন না কেন, এই আমলাদের প্রতি দৃষ্টি রাখবেন এবং আমলারা যাতে দেশের আরো ক্ষতি না করতে পারে এই দিকটা খেয়াল করবেন। জনগণের হকার হচ্ছে পুলিশ। এখন আপনি বলতে পারেন জনগণের হকার পুলিশ কিভাবে? প্রশ্ন করেন, কিভাবে? বা আপনি উত্তর দেন। জনগণের রক্ষার দায়িত্ব তার। তাহলে সে কে? রক্ষক। রক্ষকটা কে হয়? যে রক্ষা করে। হ্যাঁ, তো রক্ষক, যে রক্ষা করে সে রক্ষক। আবার যার টাকা দিয়ে মানে থাকে তাদেরকে কি বলা হয়? প্রভু। তো প্রভুর যখন রক্ষা করতেছেন তখন আপনি কি? হকার। হকার। এখন এই হকারদের কাহিনী দেখেন, কিছু হকার যেগুলো ট্রাফিকের দায়িত্বে আছে তাদেরকে যায় দেখবেন, ভাই ড্রাইভারের সাথে এত সুন্দর সম্পর্ক ভাই আমাদের দেশের পুলিশের, আহা! পুলিশ আপনি না তো, ওটা ট্রাফিক পুলিশ। ও ট্রাফিক পুলিশ হোক না, পুলিশ লেখা থাকে তো ভাই, চোখে চশমা পরে, এখন চশমা নামাইছি দেখতে পারি নাই। এত সুন্দর সম্পর্ক, এমন কোন ড্রাইভার নাই যার সাথে হাত মিলায় না। ড্রাইভার উপরে বসে, পুলিশ হাত মিলায়, ট্রাফিক পুলিশ হাত মিলায়, আর সুন্দর করে নিয়ে পকেটের মধ্যে কি যে ঢুকায় আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না ভাই। এত সুন্দর সম্পর্ক আপনার ট্রাক ড্রাইভারের সাথে আর কোন জনগণের সাথে এত সুন্দর সম্পর্ক আমি কিন্তু দেখি নাই ভাই। আপনি লক্ষ্য করবেন, যখন গাড়িতে আপনি উঠবেন, গাড়িতে যাবেন, হাত দেখাবেন, এ দাঁড়াও, স্যার ডাকছে আপনাকে, কেন? গাড়ির কাগজপাতি আছে বলে আছে।
ড্রাইভিং লাইসেন্স আছে, টেক্সটক আছে, পারমিট আছে, তো ঠিক আছে, যখন সব আছে আমরা কি নাস্তা খাবো না? নাস্তা খাবো না? তখন কি করে, সুন্দর করে পকেট থেকে ভিখারির মতো ভিক্ষা দিয়ে দেয় হাতের মধ্যে। আর ভিক্ষুক, যেটাকে কি বললেন, কি পুলিশ বললেন, ট্রাফিক পুলিশ বলেন, সার্জন বলেন, যেই বলেন না কেন, ভিক্ষুকের মতো নিয়ে পকেটের মধ্যে এখন তো ঢুকায়। সেটা নেই। কে বললো ভাই? আপনি চলেন আমার সাথে, কোন এলাকায় যাইতে চান, কোন জায়গায় যাইতে চান, আপনাকে অজস্র আমি দেখাইতে পারবো, কোটি কোটি দেখাইতে পারবো। বর্তমান ভাই একটা জিনিস দেখেন, বর্তমান আমার কথা শেষ করতে দেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যারা সাধারণত পুলিশ আছে, তার মধ্যে হচ্ছে ট্রাফিকের মধ্যে যারা দায়িত্বে আছে, তাদের যারা তারা বেতন পায়, তারা কি বেতনে কখনো বিগত দিনে তারা কি বেতনে কখনো হাত দিছে ভাই? বর্তমানের না, অবস্থা বর্তমানেও আছে ভাই, প্রচুর পরিমাণ আছে ভাই। একবার আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, বহতা হুয়া পানি अब मरा हुआ नानी याद आती है, এটা হিন্দিতে প্রবাদ আছে, বহতা হুয়া পানি, মানে বুঝতে পারছেন তো? আর মারা হুয়া নানি ইয়াদ আতি হে কাহে, কারণ আপনি তো প্রথম থেকে তাদেরকে বিগত 20 বছর 17 বছর থেকে অভ্যাস খারাপ করে দিয়েছেন। আপনি কি রাতারাতি ওই বাহিনীটাকে ভালো করে নিতে পারবেন? সময় নিচ্ছে। কিন্তু কোনো লাভ নাই। আপনি নিয়ে যায় হাঁকাও একজনকে, নিরপরাধ লোককে রাত্রের মধ্যে যখন সে আসতেছে তাকে দাঁড় করান, ভাই দাঁড়াও, বলে কি হলো ভাই, কোথায় থেকে আসছেন? ভাই আমি হকারি করে আসছি। আবে তোমার ব্যাগে কি আছে আমি চেক করবো। আরে কেন ভাই আপনি চেক করবেন? বলে না, এখানে চেক করা হয় কারণ দিক দিয়ে মাদক দ্রব্য পাচার হয়। ভালো কথা, ব্যাগ খুলে দেখাইলাম, এটা সরাইলো, এটা কি, বলে তেলের বোতল, এইটা কি, এইটার বোতল, এইটা কি, এই মাজন, এইটা কি, সুরমার, এইটা কি, এইটার সব দেখাইলাম। দেখানোর পর এখন বলে তোমার পকেট সার্চ করবো। আমার পকেট সে কেন সার্চ করবে ভাই? আমার ডিভাইস সে কেন সার্চ করবে? মোবাইল সার্চ কেন করবে ভাই? কে দিছে অনুমতি? যদি একটা ওয়ারেন্ট বাদে আপনি তো কাউকে চেক করতে পারবেন না ভাই। আপনি কিন্তু চেক করে যাচ্ছেন। কারণ কি, এখানে সবচেয়ে বড় কারণ, তারা খোঁজে হচ্ছে ধান্দাবাজি। কিভাবে ধান্দা করে এই হকারি করে টাকাগুলা রোজগার করতে পারে। আপনার পকেটে কিছু নাই, গাজার টপলা ঢুকাই দিল, আপনার পকেটে কিছু নাই, ইয়াবা ঢুকাই দিল, বলে দে বেটা টাকা দে, নাইলে কিন্তু তোর বাসায় ফোন দে, এত টাকা নিয়ে আসতে লাগবে, নাইলে তোকে মাদকদ্রব্য মামলায়, ওই যে মাদক পাচারকারী মামলায় তোকে আজকে দিয়ে দেবো। এবার আসেন, যেখানে মাদকদ্রব্য ব্যবসা হয়, মাদক ব্যবসা হয়, আপনি দাঁড়ান, আমার কথা শেষ করতে দেন ভাই, লেট মি ফিনিশ। যেখানে মাদক ব্যবসা হয় সেখানে কি পুলিশ জানে না কোন জায়গায় মাদক ব্যবসা হচ্ছে? কে করতেছে সে জানে না, কারা করতেছে সে জানে না। আজকে কি হয়েছে, অমুক জায়গায় ক্যাম্প বসছে, মাদক ধরবে, তার সাথে আবার মজার বিষয় দেখেন, পুলিশের সাথে আবার ইনফরমাকে রাখে, উইথাউট ড্রেস, রাতের বেলা চোরের মতো দাঁড়ায় থাকে, এই লালবাতি দাঁড়াও, কে ভাই আপনি? এখন তো আমি ভয় পেয়ে গেছি মোটরসাইকেলে, ভাই এটা সারা ডাকাত ধরলো না, কে ধরলো, সালা আমার মোটরসাইকেলটা কারে নিয়ে যাবে, কেন ভাই? বলে আমরা পুলিশ। বলে আইডি কার্ড দেখান, বলে আইডি কার্ড নাই, রাত্রে ওয়্যারলেস নাই, আইডি কার্ড নাই, কিচ্ছু নাই, অথচ সে পুলিশ। সে আমি কিভাবে বিশ্বাস করবো সে পুলিশ? আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দেন, আমি কিভাবে মনে হয় যে বিশ্বাস করবো সে পুলিশ? এইভাবে যে জনগণকে তারা নাজেহাল করতেছে, আমাদের মতো হকারকে যারা নাজেহাল করতেছে, আমাদের মতো 17 কোটি মানুষকে নাজেহাল করতেছে, নানান বিধি মিথ্যা মামলা দিয়ে যাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, এই পুলিশগুলাকে আপনি কি বলবেন? হকার বলবেন না কি? এখন রাষ্ট্রের হকার হচ্ছে পুলিশ। আমি স্যালুট জানাই আর্মিকে, আমি স্যালুট জানাই বিডিআরকে, আমি স্যালুট জানাই অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে, কিন্তু রাষ্ট্রীয় চ্যানেল, রাষ্ট্রীয় যে সেবক আছে পুলিশ, একে স্যালুট কখনো জানানোর ইচ্ছা মনে করে না। কারণ হচ্ছে তারা 2024-এ যে ভূমিকাটা পালন করছে, এই ভূমিকার জন্য আরো ঘৃণার মধ্যে পড়ে গেছে। আমি সেটা বলছি, বর্তমান 36শে জুলাই পর্যন্ত তাদের কি অবস্থা ছিল ভাই, আপনি তো দেখছেন ভাই। বর্তমান সময়, ঠিক আছে ভাই, বর্তমান সময় তাদের 36শে জুলাই পর্যন্ত দর্শক তাদের আপনারা ভূমিকা একটা ব্রেক ছিল। নেন। আসসালামু আলাইকুম, বিরতির পর আবার স্বাগতম। আমাদের মেহমান, তাকে আবার ডাকছি। ভাই আসেন, আপনার আরো কিছু মূল্যবান কথা শুনি। হকারি, জি অবশ্যই ভাই, আবার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, মায়া মোহব্বত, কেমন হচ্ছে আপনার চমৎকারভাবে আপনি কথা বলছেন। চেহারাটা সুন্দর লাগছে। হকারি করা তো এখানেও বাদ দেননি আপনি। না, আপনার চেহারাটা সুন্দর লাগছে। আমার 3টা প্রোডাক্ট নেবেন, এই প্রোডাক্ট 3টা নেবেন, এখন না পরে বলবো। এখন মজার জিনিস দেখেন, আমি কোট বানাইতে গেছিলাম ভাই, এই কোটটা বানাইতে গেছিলাম, কোটটা বানাইতে যায় যে বিভ্রান্তিতে পড়ছি, সেই কাপড়ওয়ালার কাছে বললাম ভাই আমি একটা কোট বানাবো।
সে কোর্টের কাপড় দেবে, যতটুকু মাপ লাগবে ততটুকু দেবে না। এমনি আমি ছোট মানুষ, খাটো মানুষ, হ্যাঁ ছোট মানুষ, আমি খাটো মানুষ, আমার কি করেছে কাপড় কম দিয়েছে। এখন কাপড় কম দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি ওই জিনিসটা, আপনি খেয়াল করলে হয়তো বা জিনিসটা খেয়াল করবেন, না করলেও খেয়াল করতে হবে আপনাকে। এই জিনিসটা দেখেন, এখানে কাপড় শর্ট হওয়ার পরে আমার হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা দেখেন ভাই, দর্শক আপনি দেখেন, এই যে কোটের মধ্যে কলারটা বানাইতে পারি নাই ভাই, কাপড়টা কম দিয়ে দিচ্ছি দেখেন। এখন দেখেন এদিকে আমি দর্জিকে কি বলবো ভাই, এটা কেমন হওয়ার, সে একটা জিনিস যদি মানে ওই যে তার কি কয় হলো গিয়া কি কয় ওটাকে, ওই যে যেটা যে কাপড় সেলাই করে আবার যে তৈরি করায় নিয়ে আসে ওদেরকে কি বলে, টেলর মাস্টার, টেইলর মাস্টার। আর আমাকে কি বলবো, আমি যে গেছি ওর কাছে, ক্রেতা। ক্রেতা। এই ক্রেতাকে এভাবে কি বিভ্রান্তিতে ফেলানো উচিত? আচ্ছা রাখেন, আপনি আপনি পরবো? কাপড় কম নিয়েছেন কেন? করবো হ্যাঁ, আপনার জিনিস আপনি পরবেন না তো কি না না করবে? ভাই, খারাপ লাগছে এই কারণে আমি এটা দেখালাম আপনাকে ভাই। আমার শালা কলারে দেয় না। আমি তো উদ্ধার করে দিতে পারবো না। না না, কলারে দেয় নাই ভাই। এখন পরে আমি যখন যাই দেখতেছি ভাই এই মার্কা কাপড় দেন ভাই, এই ডিজাইনের কাপড় দেন, কাপড় নাই। এখন বলতেছে এটা লাগানো যাবে না, লাগাইলে খুব খারাপ লাগবে। এখন খারাপ লাগলে ভাই তো আমি তো ভাই পড়তে পারবো না। এই কারণে মনে করছি যা আছে তাই থাক। কিন্তু বোতামগুলা ভালো লাগাইছে দেখেন ভাই, বোতামগুলা লাগে। হ্যাঁ, আবার কিছু কাপড় শর্ট পড়ছে, হাতাও ছোট করে দিচ্ছে দেখেন ভাই, এ দেখেন 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 দর্শক দেখেন, ছোট। আবার সবচেয়ে বড় কথা এই জায়গা টাইট করে দিচ্ছে। আরে ভাই যখন আমি আমার টাকা দিয়ে বানাইলাম, এত টাকা খরচ করলাম, কাপড়টা যদি একটু বেশি দিত তার কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো? ক্ষতি হতো কি? আপনি বসে কথা বলেন। আমি বসবো না ভাই, আমি উত্তেজিত হয়ে গেছি, আমার খুব রাগ ধরে নিয়েছে। আমি সারা জীবন আমি যেগুলো প্রোডাক্ট বিক্রি করি সবসময় ভালো প্রোডাক্ট বিক্রি করি, আমি কিন্তু খারাপ কোনো প্রোডাক্ট কাউকে দেই নাই ভাই। আজ পর্যন্ত কাউকে দেই নাই খারাপ প্রোডাক্ট, যাকে দিছি ভালো প্রোডাক্ট দিছি, যাতে সে গুণগত মান সম্পর্কে আমার বিষয়ে জানে, সব প্রোডাক্ট ভালো। এখন দেখেন, এখন আমাদের ধরেন নতুন আমরা নির্বাচনের দিকে ধীরে 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 অগ্রসর হচ্ছি। এখন নির্বাচন হয়তো আজ হোক, কাল হোক, পরশু হোক, ১ বছর পর হোক, ২ বছর পর হোক, একসময় তো নির্বাচন দেবে। এই নির্বাচনের মধ্যে আমি আমার ওই হকারের দিক থেকে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যখন আমরা প্রধানমন্ত্রী চয়েস করব বা হচ্ছে তাকে আমরা আমাদের অভিভাবক হিসাবে, আমাদের বাংলাদেশি অভিভাবক হিসাবে যখন তাকে রাখবো, অবশ্যই তার দিকে আমাদেরকে খেয়াল করতে লাগবে। সে যাতে হচ্ছে ১৭ কোটি মানুষের সে অভিভাবক, সেই হিসাবে প্রতিটা মানুষের মানে সুখ দুঃখ এবং বেদনাটা বুঝতে লাগবে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলোর দিকে খেয়াল করতে লাগবে। শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপর সেতু মন্ত্রণালয়, তারপর থেকে শুরু করে আপনার কৃষি পর্যন্ত সব দিকে খেয়াল করতে হবে। বিশেষ করে সারের দিকে খেয়াল করতে হবে। সারের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় কিন্তু নাজেহাল। আলুর দাম বেশি আমরা বলতেছি, চালের দাম বলতেছি বেশি। আসলে বেশি কি কারণে, এই জিনিসটা কৃষকের সাথে যখন আপনি দেখা করবেন তখন বুঝতে পারবেন। এক হকার কি বলছে, সে কৃষকের সাথে দেখা করবেন, সে বলে যে ভাই আমি ১ বিঘার মধ্যে এতগুলা আবাদ করছি, এর মধ্যে আমার খরচ এত যাচ্ছে এবং এটা সেলস করে আমার এত হচ্ছে, আমি যা দেখা যাচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হয়ে আছি। যদি কৃষক না বাঁচে বাংলাদেশ বাঁচবে না ভাই। যেহেতু ৬৮,০০০ আমাদের গ্রাম বাংলা, এই ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যেই আমাদের হচ্ছে পুরোটা কৃষি প্রধান দেশ, সেই হিসাবে আমাদেরকে এটা খেয়াল করতে লাগবে। নাম্বার ২, নদীমাতৃক দেশ আমাদের, নদীটাকে খেয়াল করতে লাগবে। নদীটাকে খেয়াল করলে কি হবে, আমরা মাছটা সম্পূর্ণরূপে আমাদের চাহিদাটা আমরা ফিল আপ করতে পারবো। মাছের দামটা এই যে ঊর্ধ্বগতি আছে, ঊর্ধ্বগতিটা থাকবে না, নিচের দিকে থাকবে। নাম্বার গেল এইটা। ৩ নাম্বার বস্ত্রর যেটা আছে, বস্ত্রটা তো অবশ্যই খেয়াল করতে লাগবে, যাতে সব মানুষ যাতে কাপড় পরতে পারে, আমার মতো যাতে কেউ শর্ট না কিনতে পারে। যেহেতু টাকা দেওয়ার পরও শর্ট কিনছে, আমার কলারটা বানাইতে পারি নাই, ঠিক আছে। তারপর ৪ নাম্বার কয় নাম্বার গেলাম, বস্ত্র গেলাম। এইবার আসেন শিল্পর মধ্যে। এমনভাবে প্রতিটা জেলায়, প্রতিটা জেলা হোক, প্রতিটা বিভাগ হোক, আমাদের কিছুটা এমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে লাগবে যে কর্মসংস্থানের মধ্যে যতগুলা ধরেন আবার বেকার আছে, তারা যাতে বেকারত্বটা দূর করুক এবং তারা সবাই যাতে চাকরিজীবী হোক, সবাই যাতে টাকা রোজগার করতে পারুক, আমাদের দেশে বেকারটা কমুক। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার থাকবে। বিদ্যুতের বিষয়টা বলবো, বিদ্যুতের আসলে আমাদের বিদ্যুতের দামটা অনেক বেশি। বিদ্যুতের দামটা কিছুটা হলেও তারা খেয়াল করবে, আমলে নেবে, বিদ্যুৎটা কিভাবে কি করা যায়। তারপর আসেন আপনার শিক্ষা। শিক্ষাটার যে অবস্থা, আমাদের দেশের বর্তমান অবস্থা, শিক্ষার অবস্থা খুবই খারাপ। খালি সার্টিফিকেট পাইলে হচ্ছে শিক্ষিত হয়ে যাচ্ছে। পাশের হার 99.9%, না 80.5%, 85%, 60% তো নাই আমাদের দেশে। আমাদের দেশে মোটামুটি সবাই শিক্ষিত। এই শিক্ষিত হয়ে লাভ কি, যার ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে না। এই শিক্ষার প্রতি খেয়াল করতে হবে। তারপর আসেন আপনার, আমার কথাটা শেষ করতে দিচ্ছেন না ভাই। আমি প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসগুলো বলতে চাচ্ছি ভাই, যারা নেক্সট বলেন। প্রধানমন্ত্রী হবে তার জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি। কোথায় ছিলাম দিলেন তো ভুলায়। শিক্ষার ক্ষেত্রে ছিলেন শিক্ষা আপনি। ক্ষেত্রে
এইবার আসেন শিক্ষা যখন চলে গেল, এখন আসেন চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসাটা কিন্তু খুব বড় বাংলাদেশের একটা ইস্যু ভাই, চিকিৎসাটা। আপনি সিগারেটের দাম বাড়াইলে সিগারেট কিন্তু আপনার কমে যাচ্ছে না। সিগারেটের দাম বাড়াচ্ছেন, ঠিক আছে, মানুষ, আপনি মনে করতেছেন সিগারেট খাওয়া কমায় দিচ্ছে, আসলে সিগারেট খাওয়া কমায় দিচ্ছে না। এখন ধরেন সিগারেটটা বাদ দেন, ঘরের মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রতিটা ঘরে ওষুধ লাগে। এই ওষুধের দাম অতিমাত্রায় যেটা বাড়ছে, এই অতিমাত্রা বাড়ার কারণটা কি আমি বুঝি না। অতিমাত্রায় যেটা জ্বরের একটা সাধারণত নাপা যেটা ছিল বা প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলা 2 টাকা 1.5 টাকার নিচে নাই, আগে 50 পয়সায় পাওয়া যাইত। ঠিক আছে, এই তো কাঁচামালের দাম তো সেরকম বাড়ে নাই, যে কাঁচামাল ছিল সেই পরিমাণ যা ছিল তাই, 500 mg ছিল 500 mg, ওটা তো বাড়ায় নাই। তারপর আসেন হাসপাতালে, যেটা আপনি সরকারি চিকিৎসা দিচ্ছেন, আপনি সরকারি চিকিৎসায় কি দিচ্ছেন ভাই? সরকারি চিকিৎসার শুধুমাত্র অ্যাডমিশন ফি, অ্যাডমিশন 30 টাকা নিচ্ছেন, দালালকে দিতে লাগতেছে 250 টাকা। আবার হচ্ছে আপনি যাওয়ার পর ওখানে যা দেখবেন বেড খালি আছে, কিন্তু আপনি বেড পাচ্ছেন না, 500 টাকা দিলে আপনি বেড পাবেন। তাহলে একটা রোগীকে যখন আপনি ভর্তি করতেছেন, 30 টাকা অ্যাডমিশন ফি, তারপর হচ্ছে আপনার 200 টাকা দিচ্ছেন দালালকে, 500 টাকা দিচ্ছেন বেডে, 5 2 7, 750 টাকা প্রায় খরচ হচ্ছে উইথাউট মেডিসিন। আপনার যাওয়ার সাথে সাথে কিন্তু কোনো চিকিৎসা দেবে না। কি ইমার্জেন্সিতে আপনাকে ভর্তি করলো, ইমার্জেন্সি মানে কি? আপনার মাথা ফাটে গেছে, আপনাকে তো তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিতে লাগবে, ঠিক না? আপনাকে চিকিৎসা শেষ সময় দিচ্ছে, এখন ডাক্তার নাই, বসে থাকেন, আপনি কাতরাচ্ছেন ভাই। এখন ধরেন হার্টের রোগী কেউ গেল, হার্টের মধ্যে স্ট্রোক করছে, স্ট্রোক করার পর সেই রোগীকে যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা না দেয়, সেই রোগীর অবস্থাটা কি হবে? অথচ সরকার দেখাচ্ছে আমরা অল এভরিথিং মেডিসিন হচ্ছে আমরা সাপ্লাই দিচ্ছি, কিন্তু আমরা হাসপাতালে যাওয়ার পর দেখি কোনো ধরনের মেডিসিন তারা দেয় না, কোনো ধরনের মেডিসিন দেয় না। শুধুমাত্র একটা জিনিস দেয়, সুন্দর করে নার্স থাকে, ডাক্তার থেকে, এত সুন্দর একটা কাগজ আছে, ওটা কোনো না কোনো কোম্পানির প্রমোট করার জন্য ওখানে লিখে দেয় 1 2 3 4 5 6 7 8 9 10, জলদি করে ওষুধটা নিয়ে আসেন। ইভেন একটা কেনুলা যে ঢুকাবে, কেনুলা পর্যন্ত থাকে না ভাই, স্যালাইন সেট থাকে না। তা আপনি কি চিকিৎসার ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কি খেয়াল করতেছেন ভাই? এই জিনিসগুলো আপনার খেয়াল করা উচিত। তারপর এবার আসবো বলে মন্ত্রীদের ক্ষেত্রে, মন্ত্রীরা যাতে জনগণের, যে মন্ত্রী যেই ডিপার্টমেন্ট নিয়ে থাকবে, সেই ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবে কিভাবে উন্নয়ন করা যায়, রাষ্ট্রটাকে আগামীতে আমরা একটা ভালো উন্নত বিশ্বের সাথে যাতে তাল মিলায় চলতে পারি, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে লাগবে। তারপর আসি আমলাদের ক্ষেত্রে, আমলারা যাতে কোনো ধরনের কোনো দলীয়করণ না হয়, তারা নিরপেক্ষভাবে কাজ করে, এটা আমার হচ্ছে আমলাদের প্রতি অনুরোধ। তারপর আসি হচ্ছে এমপিদের ক্ষেত্রে, এমপি এমপি 30টা এবং সংরক্ষিত আসন সহ 33টা, 330টা। এখন 330টা আসনের মধ্যে তাদের অভিভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী, যাদের এই 330 জনের সুখ দুঃখ, এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড, স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত, সব কিছু ভালো করে খেয়াল করে যাতে সুন্দর করে রাষ্ট্রটাকে সুন্দর করে তাদের কথা মতো মানে নিয়ে যাতে চালাইতে পারে, যেটা ভালো হবে অবশ্যই স্বাগত জানাবে, যেটা খারাপ হবে তাকে সে সরাই দেবে। তারপর আসেন এবার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন একটা মেয়র, 33টা ওয়ার্ড, 35টা ওয়ার্ড, 38টা ওয়ার্ড, যে কোনো XYZ যে কোনো ওয়ার্ড নিয়ে সে হচ্ছে নগর পিতার হিসাবে দায়িত্বের মধ্যে আছে। অথচ এরকম সিটি কর্পোরেশন অনেক মেয়র আছে যাদেরকে আপনি 5 বছরের মধ্যে জেতার পর একবারও দেখতে পারেন না। ভাই এটা কেমন জনপ্রতিনিধি ভাই? এই ধরনের জনপ্রতিনিধিদেরকে আমাদেরকে ত্যাগ করতে হবে। যারা আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের কাছে থাকবে, তাদেরকে আমাকে নিতে লাগবে। এবার আসেন ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষেত্রে আমি বলবো, আপনার ওয়ার্ডের মধ্যে যেসব জায়গায় হচ্ছে আপনার মাদকদ্রব্যর ব্যবসা আছে, যেসব জায়গায় ছিনতাই আছে, যেসব জায়গায় ধরেন নানান ধরনের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, মশার সমস্যা আছে, আপনার হচ্ছে না যে যুবতী মেয়ে আছে বিয়ে করতে পারছে না, এদিকে আপনারা সহযোগিতা করবেন এবং যা যাবতীয় যা সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করবেন। এইবার আসি হচ্ছে কিসের মধ্যে ভাই? ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, এই চেয়ারম্যানদের দায়িত্ব অনেক কিছু, কিন্তু যখন আপনি একটা ইউনিয়ন পরিষদে ঢুকবেন তাহলে দেখবেন বাইরে অনেক কিছু লেখা থাকে, গ্রাম্য সালিশ, এই সালিশ ওই সালিশ, তালাক, বিবাহ, জমি জমা নিয়ে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কোনো ধরনের তারা কোনো অ্যান্সার দিতে পারে না। তারা কি করে বলে, ঠিক আছে ভাই আপনারা মামলা করে দেন, মামলা করে যায় সে হয়ে যায়, মামলার মধ্যে সে যা ছিল টাকা পয়সা জমি জমা সব বিক্রি করে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তারপর আসেন ইউনিয়ন পরিষদের মেম্বার, তাদের কথা তো আর বলবোই না ভাই, যতটা আপনার উন্নয়ন মূল্য তো দূরের কথা, শালা যেটা খাদ্যের জন্য যেটা হচ্ছে আপনার রিলিফ আসে, রিলিফ পর্যন্ত মারে খায় নাই। তো এখন আমি উপর লেভেল থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত বলে দিলাম, এইটি হচ্ছে একটা হকারের হকারি বুদ্ধি, আর কিছু না। এখন আপনি বলেন কি বলবেন? ধন্যবাদ। আমি বসেন, এখন পড়তে ধরছিলাম ভাই। দর্শক, হকার বাংলাদেশে এক পরিচিত নাম, বিভিন্ন জায়গায় আমরা দেখি। আসলে
মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। মানুষ এখন আগের মতো চিন্তা করে না যে আমি উমুক মার্কাই ভোট দিব, তুমুক মার্কাই ভোট দিব। সাধারণ এক হকার যারা রাস্তায় রাস্তায় মলম বিক্রি করে বেড়ায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে বেড়ায়, তারাও চিন্তা ভাবনা এত উন্নত মানের করে। সে যা বুঝছে তার মস্তিষ্ক এবং মননশীলতার সহিত সে তার কথাগুলো বলছে। আমাদের এইসব বিষয়ে একটু বিবেচনা করা দরকার, সবচেয়ে বড় জানা কথা ভাই, দরকার। 1 মিনিট, সবচেয়ে বড় কথা দুর্নীতি। আমাদের বাংলাদেশে প্রতিটা মানুষের, প্রতিটা ডিপার্টমেন্টের, প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরের, প্রতিটা চেয়ারম্যানের, প্রতিটা মেম্বারের, প্রতিটা আপনার হচ্ছে মেয়রের, প্রতিটা এমপির, প্রতিটা মন্ত্রীর যে ভিতরে যে দুর্নীতি আছে, এই দুর্নীতিটা দেশ শেষ না করা পর্যন্ত আমাদের দেশ কখনো উন্নয়ন হবে না। আমাদের দেশে কখনো ভালো কিছু আশা করা যাবে না। তো সবার আগে যেটা আমরা দূর করব, আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে লাগবে 1, দুর্নীতি মুক্ত করতে লাগবে 2, দুর্নীতি মুক্ত করতে লাগবে 3। ভাই আল্লাহ হাফেজ।